অন্ধকার। রানী মধুবালা মাটিতে বসে আছে, তার পাশে বৃদ্ধা তন্ত্রমাতা চোখ বন্ধ করে বসে আছে। গত রাতে কালুর কাছ থেকে খবর পাওয়ার পর মধুবালার চোখে এক নতুন উন্মাদনা। মাতা, ও মাতা, চোখ খোল, দেখেছিস? আমি বলেছিলাম না আমার সই রূপমঞ্জুরি আমাকে ঠিক মনে রাখবে। কাল রাতে ওর গুপ্তচর কালু এসেছিল, সে বলে গেছে রূপমঞ্জুরি আমাকে এখান থেকে উদ্ধার করবে। অরুণ চিঠিটা পড়ে রাগে ফুঁসে ওঠে। এছাড়া আর কার কাজ হতে পারে? এটা তো সেই রূপমঞ্জুরের চর কালুর কাজ। সে মেলায় ধরা না পড়ে মধুপুরে পালিয়েছে। সোজা হেমরাজ্যের তাঁতি বাড়াই যায়। আমি চাই চারুলতা একদিকে সামলাতে গিয়ে অন্যদিকে যেন হিমশিম খেয়ে যায়। আরে বোকা, আমি তোমাদের ওই ভুয়া রাজকন্যা চারুলতার কথা বলছি। তোমরা তো জানো না সে আসলে রাজা। সকালের মিষ্টি রোদ রাজপ্রাসাদের ছাদে এসে পড়েছে। চারুলতা বাইরের শান্ত প্রকৃতির দিকে তাকিয়ে আছে। তার মনটা আজ বড্ড উদাস। ধীর পায়ে রাজপুত্র অরুণ সেখানে এলেন, তার মুখে এক স্নিগ্ধ হাসি। চারু, তুমি এত সকালে এখানে দাঁড়িয়ে আছো? আমি তো সারা রাজপ্রাসাদে তোমাকে খুঁজেছিলাম। তোমার চোখ মুখে এমন মেঘ জমে আছে কেন? মেঘ তো জমবেই রাজপুত্র। কাল রাজেশবাবু আর জেসমিন চলে গেল। আজ সকাল থেকে প্রাসাদটা কেমন যেন নীরব হয়ে আছে। আমার বারবার মনে হচ্ছে আমি কি ওদের আটকে রাখতে পারতাম না। কাউকে জোর করে আটকে রাখলে কি সে সুখী হয় চারু? জেসমিন আর রাজেশ নিজেদের জন্য এক সাধারণ জীবনের স্বপ্ন দেখেছে। এই রাজপ্রাসাদের রাজনীতি আর ষড়যন্ত্রের মাঝে ওরা হাঁপিয়ে উঠেছিল। তুমি তো ওদের মুক্তি দিয়ে খুব ভালো কাজ করেছো। কিন্তু আমার যে বড় ভয় করে রাজপুত্র। রত্নকরের রানী রূপমঞ্জুরিকে এত সহজে আমাদের ছেড়ে দেবে? সে নিশ্চয়ই নতুন কোনো চক্রান্ত করছে। আর আমি এখানে একা বসে বসে শুধু ভাবছি আমার কাছের মানুষগুলো একে একে দূরে চলে যাচ্ছে। একা কোথায় চারু? আমি তো তোমার পাশেই আছি। তুমি কি আমাকে তোমার কাছের মানুষ বলে মনে করো না? যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি তোমার ছায়া হয়ে থাকবো। রূপমঞ্জুরি যদি কোনো ঝড় হয়ে আসে তবে আমি পাহাড় হয়ে তোমার সামনে দাঁড়াবো। চারুলতা অরুণের চোখের দিকে তাকিয়ে লাজুক হেসে বলে, আপনার এই কথাগুলোই আমার বেঁচে থাকার শক্তি রাজপুত্র। আপনি না থাকলে আমি হয়তো কবেই ষড়যন্ত্রের জালে হারিয়ে যেতাম। তুমি হারাবার নও চারু, তুমি হলে হেমরাজ্যের আলো। চলো আজ আমরা দুজনে মিলে তাঁতিপাড়ায় যাব। তুমি তাদের নতুন সুতো কাটতে শেখাবে আর আমি পাহারা দেব। দেখবে কাজের মাঝে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে। ঠিক বলেছ রাজপুত্র, চলো আমরা প্রজাদের কাছে যাই। তাদের ভালোবাসাই আমার আসল মুকুট। মধুপুর গ্রামের বাজারের এক ধারে গ্রামের কয়েকজন লোক সেখানে গল্প করছে। কালো এক ছদ্মবেশে গায়ে গেরুয়া কাপড় জড়িয়ে সেখানে এসে বলল তার চোখে এক কুটিল চাউনি। বাবা সগন, তোমরা কি এই গ্রামের মানুষ? তোমাদের গ্রামটা তো দেখতে বেশ সুন্দর গো, কিন্তু বাতাসে কেমন যেন একটা খারাপের গন্ধ পাচ্ছি। আপনি ঠিকই ধরেছেন। আমাদের গ্রামের দিনকাল এখন আর আগের মতো নেই। বৃষ্টি হয় না ঠিক মতো, জমিতে ফসল কম। জানি না কার অভিশাপ লাগলো আমাদের এই সুন্দর গ্রামের উপরে। অভিশাপ তো লাগবেই বাবা। তোমরা যাকে মাথায় তুলে নাচছো সে তো আসলে এক ঘোর অলক্ষী। আমি তো সবই জানি। আমার তো ত্রিকালদর্শী চোখ। কার কথা বলছেন সাধু বাবা? আমরা তো কাউকে মাথায় তুলে নাচি না। আমাদের রাজা তো সবে মাত্র নিজের রাজ্যে ফিরেছেন। আরে বোকা, আমি তোমাদের ওই ভুয়া রাজকন্যা চারুলতার কথা বলছি। তোমরা তো জানো না সে আসলে রাজা মধুরাজার মেয়ে নয়। সে এক সাধারণ কাজের মেয়ের সন্তান। তাকে তো চুরি করে আনা হয়েছিল। সে যেদিন থেকে রাজপ্রাসাদে পা রেখেছে সেদিন থেকেই তো তোমাদের গ্রামের এই দশা গো। কি বলছো কি বাবা? সারুমা আমাদের রাজকন্যা নয়, সে তো কত ভালো মেয়ে। সে তো আমাদের তাঁতিদের অনেক সাহায্য করেছে গো। সাহায্য তো করবেই, নিজের আসল পরিচয় লুকানোর জন্য তো এত দয়া দেখাচ্ছে। সে হলো এক অভিশপ্ত রক্ত। তাকে যদি তোমরা এই গ্রামের রাজকন্যা বলে মেনে নাও তবে তোমাদের গ্রামের মাটির শেষ রসটুকু শুকিয়ে যাবে গো। ওই মেয়েটাকে গ্রাম থেকে তাড়াতে হবে, বুঝলে তো?
গ্রামবাসীরা একে অপরের দিকে তাকালো। কালুর এই বিষাক্ত কথাগুলো তাদের সহজ সরল মনে একটা বড় সন্দেহের বীজ বুনে দিল। কালু আড়ালে এক পৈশাচিক হাসি হাসলো। মধুপুরের মোড়ল বাড়ির উঠোন। ঠিক তখনই রাজেশ জেসমিন সেখানে এসে দাঁড়ালো। তাদের হাতে সামান্য দুটি কাপড়ের পুটলি। মোড়ল মশাই যেন আনন্দে, আরে রাজেশ, আমার বাপজান ফিরে এসেছে। আয় বাবা আয়। জেসমিন মা, এসো এসো, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম গো। বাবা, আমরা ফিরে এসেছি। আমরা ওই রাজপ্রাসাদে যাব না, আমরা তোমার পাশেই থাকবো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে মোড়ল গিন্নি ছুটে এলো। তার চোখ জেসমিনের দিকে। তিনি জেসমিনের খালি গলা দেখে থমকে দাঁড়ালেন। রাজেশ, এটা তুই কি বেচে এসেছিস বাবা? আর এই মেয়েটা, এর গায়ে তো কোনো গয়নাও দেখছি নে। রাজপ্রাসাদ দেখে কি তোরা একেবারে খালি হাতে ভিখারির মতো ফিরেছিস? মা, আমরা রাজপ্রাসাদের কোনো ঐশ্বর্য নিয়ে আসিনি। ওই ধন সম্পদ আমার নয়। আমরা সাধারণ মানুষের মতো আপনাদের কাছে এসেছি। আপনি আমাদের আশীর্বাদ করুন মা। আশীর্বাদ করব? তোমাদের তো ইচ্ছে করছে এখনই এই উঠোন থেকে তাড়িয়ে দেই। আমি সারা গ্রামকে বলেছিলাম আমার ছেলে রাজকন্যা বউ নিয়ে আসবে, রত্নকচিত পালকিতে চড়ে আসবে। আর তোর তো কোনো রাজকীয় পরিচয়ও নেই। তুই তো এক চোরের ঘরে বড় হওয়া মেয়ে। রাজেশ মায়ের সামনে দাঁড়িয়ে রেগে গিয়ে বলে ওঠে, মা, তুমি মুখ সামলে কথা বলো। জেসমিন আমার স্ত্রী, সে রাজকন্যা হোক বা না হোক তাতে তোমার কি? আমরা কি তোমার কাছ থেকে টাকা চেয়েছি? আমরা তো নিজেদের পরিশ্রম করে খাবো বলে এসেছি। তুমি কেন বারবার গয়না আর টাকার কথা বলছো বলো তো? আমি কি আমার জন্য বলছি রে অবুঝ ছেলে? আমি তো তোর ভবিষ্যতের কথা ভেবে বলছি। ওই রাজপ্রাসাদে এতকাল থাকলি আর চারুলতা তোকে কিচ্ছু দিল না। সে তো এখন হেমরাজের যুবরানী। সে তো চাইলে তোকে অনেক বড় কোনো পদও দিতে পারতো। আর তুই কিনা গাছ কাটার জন্য ফিরে এলি। চুপ, একদম চুপ করো। ছেলেটা অনেকদিন পরে ঘরে এসেছে আর তুমি সেই তাকে টাকার খোঁটা দিচ্ছ। জেসমিন মা, তুমি ওর কথায় কষ্ট পেও না। ও লোভে অন্ধ হয়ে গেছে গো। এসো এসো, ঘরের ভেতরে এসো তো। জেসমিন রাজেশের হাত ধরে ঘরের দিকে এগিয়ে গেল। মোড়ল গিন্নি উঠোনে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। মধুপুরের রাজসভায় মধুরাজা চিন্তিত মুখে বসে আছেন। রাজ্যের প্রধানমন্ত্রী হন্তদন্ত হয়ে ভেতরে এলেন। তার চোখ মুখে ভয়ের ছাপ। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মন্ত্রী মশাই? এত হাঁপাচ্ছেন কেন? রাজ্যের কোথাও কি কোনো বিপদ হয়েছে নাকি? মহারাজ, বিপদ তো আমাদের ঘরের ভেতরে চলে এসেছে। গ্রামের দিকে কারা যেন এক সাধুর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আর বলেছে যুবরানী চারুলতা নাকি আপনার মেয়ে নয়। তারা রটাচ্ছে চারুলতা এক অভিশপ্ত মেয়ে। গ্রামের অনেক সাধারণ মানুষের মিথ্যে কথা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। মধুরাজা সিংহাসন থেকে রাগে উঠে দাঁড়িয়ে বললেন, কি স্পর্ধা! আমার নিজের মেয়ের নামে আমার এই রাজ্যে বসে অপবাদ দিচ্ছে। এই কাজ নিশ্চয় রত্নগড়ের রানী রূপমঞ্জুরির। সে হেমরাজ্যের চারুকে হারাতে না পেরে এখন আমাদের প্রজাদের রুশকে দিচ্ছে। মহারাজ, প্রজারা তো অবুঝ হয়। তারা যদি এই গুজব সত্যি বলে ধরে নেয় তবে তো যুবরানী চারুলতা যখন এখানে আসবেন তখন তারা তাকে সম্মান করবে না। আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে মহারাজ। আমি নিজে যাব মন্ত্রী মশাই। আমি নিজে আমার গ্রামের প্রজাদের কাছে গিয়ে দাঁড়াবো। আমি তাদের সত্যটা জানাবো। কালুকে যদি ধরতে পারে তবে আমি এমন শাস্তি দেব যে রত্নগড়ের রানীও শিউরে উঠবে। আপনি এক্ষুনি আমার রথ প্রস্তুত করুন মন্ত্রী মশাই। হেমরাজ্যের বাজারে ভ্যাবলার ক্যাবলা খাবারের দোকানে ভ্যাবলা এখন এক মনে চপ ভাজছে। হঠাৎ সেখানে মীরা এসে উপস্থিত হলো। সে এখন একদম বদলে গেছে। ও ভ্যাবলা, তোমাদের দোকানে তো দেখছি খুব নাম ডাক হয়ে গেছে গো। চারদিক থেকে কেবল লঙ্কা পোড়া চপের গন্ধই আসছে। আমাকে দুটো খেতে দেবে গো? ভ্যাবলা মীরাকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। আরে মীরা, তুমি এসেছো? তুমি তো এখন দিদির সাথে রাজপ্রাসাদেই থাকো। আমাদের এই গরিবের দোকানে কি তোমার আসার সময় হয়? গো
গরিবের দোকান কেন বলছো? চারু দিদি তো বললো যে নিজের হাতে কাজ করে খায় সেই হলো আসল রাজা। তোমরা দুজনে মিলে এত সুন্দর একটা দোকান চালাচ্ছ, আমার তো দেখে বড্ড গর্ব হচ্ছে গো। মীরা, তুমি যে এমন বদলে যাবে আমরা তো স্বপ্নেও ভাবিনি। আগে তো তুমি খালি সোনার গয়না আর দামি দামি শাড়ির গল্প করতে, এখন তো তোমাকে একদম সারু দিদির মতো শান্ত মনে হয় গো। মানুষটা ভুল করে শেখে ক্যাবলা, আমি বুঝতে পেরেছি ওই দামি শাড়ি আর গয়না দিয়ে কোনো সুখ পাওয়া যায় না। আসল সুখ তো এই তাদের মতো আপন মানুষের সাথে গল্প করার মধ্যে। ভাবলা, তুমি কি জানো মধুপুরের কাকিমা মানে ওই মোড়ল গিন্নি জেসমিন দিদির সাথে কেমন ব্যবহার করছে? না গো, কিন্তু মোড়ল গিন্নি তো টাকার লোভ কোনোদিনও যাবে না গো। আমি তো ভয় পাচ্ছি। জেসমিন দিদি আর রাজেশ ভাই ওখানে শান্তিতে থাকতে পারবে তো? তবে তুমি চিন্তা করো না, সারু দিদি সব ঠিক করে দেবে। না না না, আগে গরম চপ খাও। মীরা চপ হাতে নিয়ে হাসতে শুরু করলো। রাজপ্রাসাদের জটিলতার মাঝে এই তিনজনের সহজ সরল গল্প যেন শান্তির পরশ বুলিয়ে দিল। রত্নগরের রাজসভায় রানী রূপমঞ্জুরি আরামদায়ক কেদারায় বসে, তার সামনে তার মন্ত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মন্ত্রী, কালুর পাঠানো খবর শুনেছ? মধুপুরের গ্রামে গ্রামে এখন চারুলতাকে নিয়ে চিঠি পড়ে গেছে। আমি ঠিক জায়গায় আঘাত করেছি। যখন মধুপুরের মানুষ চারুলতাকে তাড়িয়ে দেবে, তখন হেমরাজও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। মহারানী, চারুলতা যদি সত্যটা প্রমাণ করে দেয়, মধুপুরের রাজা আর চুপ করে বসে থাকবে না, তিনি নিশ্চয় প্রজাদের বোঝাবেন। প্রজারা কি রাজার কথা শোনে নাকি গুজবের কথা শোনে? একবার যদি মানুষের মনে সন্দেহের বীজ ঢোকানো যায়, তবে তা উপড়ানো যে বড্ড কঠিন। চারুলতা ভাবছে সে মেলার যুদ্ধে জিতে খুব বড় হয়ে গেছে। আমি এবার তাকে মানসিকভাবে ভেঙে চুরে তছনছ করে দেব। এরপর আমাদের কি পদক্ষেপ হবে মহারানী? আমরা এবার হেমরাজের তাঁতিদের মধ্যে আবার ভয় ঢোকাবো। কালুকে বলো সে যেন মধুপুর থেকে কাজ শেষ করে সোজা হেমরাজের তাঁতি বাড়ায় যায়। আমি চাই চারুলতা একদিকে সামলাতে গিয়ে অন্যদিকে যেন হিমশিম খেয়ে যায়। রূপমঞ্জুরি কখনো একটা চাল চালে না মন্ত্রী, আমি পুরো দাবার বোর্ডটাকেই উল্টে দেব। পরদিন যখন বিকেলে আলো ফুরিয়ে আসছে, চারুলতা রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে একটি চিঠি পড়ছে। চিঠিটা পড়ে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। রাজপুত্র অরুণ সেখানে এলেন। কি হলো চারু? কার চিঠি পড়ছো এত মন দিয়ে? কোনো খারাপ খবর নাকি? চারুলতা চিঠিটা অরুণের দিকে বাড়িয়ে দিয়ে বলে, বাবা মধুরাজা পাঠিয়েছেন। মধুপুরে নাকি আমাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। কেউ নাকি বলছে আমি বাবার আসল মেয়ে নয়। রাজপুত্র, এই কাজটা কে করতে পারে বলে আপনার মনে হয়? অরুণ চিঠিটা পড়ে রাগে ফুঁসে ওঠে। এছাড়া আর কার কাজ হতে পারে? এটা তো সেই রূপমঞ্জুরের চর কালুর কাজ। সে মেলায় ধরা না পড়ে মধুপুরে পালিয়েছে। চারু, তুমি একদম ভেঙে পড়বে না, আমরা এর কড়া জবাব দেব। আমি ভেঙে পড়বো না রাজপুত্র। আমি জানি এগুলো রূপমঞ্জুরির চাল। সে চায় আমি যেন এই গুজবে ভয় পেয়ে লুকিয়ে থাকি। কিন্তু চারুলতা যে কখনো লুকোতে শেখেনি। আমি কাল সকালে মধুপুরের উদ্দেশ্যে রওনা দেব। তুমি একা যাবে? এটা তো খুবই বিপজ্জনক হতে পারে চারু। রূপমঞ্জুরির লোকেরা হয়তো তোমার জন্যই ফাঁদ পেতে বসে আছে। আমি একা যাব কেন? আপনি কি আমার সাথে যাবেন না রাজপুত্র? আমরা দুজনে মিলে মধুপুরে যাব। আমি আমার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াবো। আমি প্রমাণ করে দেব সত্যকে কখনো মিথ্যা গুজব দিয়ে ঢাকা যায় না। আমি তোমার সাথে ছায়ার মতো যাব চারু। তোমার সম্মানে কেউ আঘাত করবে আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। আমরা কাল এই সকালে যাত্রা করব। রূপমঞ্জুরিকে বুঝিয়ে দেব হেমরাজ্যের যুবরানী আর মধুপুরের রাজকন্যার গায়ে হাত দেওয়া এত সহজ নয়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আগামী দিনের কঠিন লড়াইয়ের জন্য শপথ নিল। সন্ধ্যা নেমে এলেও তাদের মনের ভেতরে এক নতুন সূর্যের আলো জ্বলজ্বল করে উঠতে লাগলো।
মধুপুর বাজারের মাঝখানে ময়নার ক্যাবলার সেই ফুচকার দোকান। দুপুরবেলা দোকানে খদ্দেরের বেশ ভিড়। ময়না একা হাতে ফুচকা বানাচ্ছে। অতিরিক্ত পরিশ্রমে তার কপাল বেয়ে ঘাম পড়ছে, আর আনমনে ক্যাবলার কথা ভাবছে। ওফ, আর পারছি না, একা হাতে এতগুলো মানুষের দিক সামলানো কি মুখের কথা? হাত দুটো যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ও ময়না বউ, একটু তাড়াতাড়ি দাও গো। তোমার হাতের এই ফুচকার যা স্বাদ, তা তো আর গ্রামের কোথাও পাই না। তা আমাদের কেবলা ভাই কবে ফিরবে? দোকানটা তো বড্ড একা হয়ে গেছে। আর বলো না, সেই যে চারু দিদির সাথে হেমরাজ্যে গেল, আর ফেরারই নাম নেই। ওখানে গিয়ে নাকি রাজবাড়ির রাঁধুনি হয়ে গেছে। রাজামশাই নাকি তাকে আর ভ্যাবলা দাদাকে বড় দোকান করে দিয়েছে। রাজকীয় সম্মানও পেয়েছে তারা। তা তো খুব খুশির খবর গো মা। ক্যাবলার তো কপাল খুলে গেছে। চারুমা সত্যিই তোমাদের ভাগ্য বদলে দিয়েছে। হ্যাঁ, কপাল খুলছে তো কাকা, কিন্তু আমার কথা কি তার একবারও মনেও পড়ে না? আমি এখানে একা একাই দোকান সামলাতে হিমশিম খাচ্ছি। সে কবে আসবে আর কবেই বা আমাকে হেমরাজ্যের বড় প্রাসাদে নিয়ে যাবে? চারু দিদি তো বলেছিল আমাদের সবাইকে ভালো রাখবে। ক্যাবলাটা বড্ড বোকা আর ভুলো মনের। নিশ্চয়ই কাজের চাপে আমার কথাটা একেবারেই ভুলে গেছে। আসুক একবার ফিরে, আমি এই ফুচকার টক জল ওর মাথায় ঢালবো, তবেই আমার শান্তি। ময়নার কথায় খদ্দেররা সবাই হো হো করে হেসে ওঠে। ময়না রাগের ভান করলেও তার চোখে ক্যাবলার জন্য অনেক মায়া আর গর্ব ফুটে ওঠে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, তাড়াতাড়ি ফিরে এসো ক্যাবলা, তোমাকে ছাড়া দোকানটা একদম ভালো লাগে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।